নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনের সঙ্গে যিনি ঘটনা ভাগ করে নিয়েছেন উনি প্রথমবার ঘটনা পাঠিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক, তবে উনি ওনার নিকনেম নিতে বলেছেন। ওনার নিকনেম কোকো। লিখছেন, হ্যালো সহেলিদি, আমি একজন প্রবাসী বাঙালি, ভারতবর্ষের অন্য একটি রাজ্যে থাকি। আমার নাম জানাতে আমি ইচ্ছুক নই, তবে আমার কাছের মানুষরা কোকো বলে ডাকে। তুমি এই নামে যদি সম্বোধন করো আমার ভালো লাগবে। আচ্ছা, আমি প্রায় কিছু মাস আগে তোমাকে ফলো করছি। এতদিনে এক এক করে অলৌকিক জোনের সব কটা ঘটনাই শুনে ফেলেছি তোমার গলায়। ঘটনা বা গল্পগুলো আবারও যেন জীবন্ত হয়ে ওঠে। খুব ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে যে তুমি ঘটনা নাকি গল্প সেটা আগে থেকে জানিয়ে দাও। আচ্ছা সহেলিদি, তুমি তো অনেক ঘটনার সম্মুখীন হয়েছ, তা তোমার কি কখনো মনে হয় যে স্বপ্নে কোনো মৃত ব্যক্তি নিজের মৃত্যুর পর এসে নিজের প্রিয়জনকে সতর্কে রাখার কথা বলে এবং আরও একটা মৃত্যুর ইঙ্গিত করে দিয়ে যেতে পারে? হ্যাঁ, আমি আজ সেই স্বপ্নের ব্যাপারেই লিখতে চলেছি তোমায়। আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম বলছি কারণ এখন সবাই নিজেদের পোরশন নিয়ে আলাদা বাড়ি করে নিয়েছে। তখন আমরা এক উঠোনে থাকলেও খাওয়া দাওয়া সবার আলাদাই হতো। ঘটনাটা 2011-র 23শে আগস্ট, মঙ্গলবার, জন্মাষ্টমীর ঠিক পরের দিন। তাই জন্মাষ্টমীর আগের দিন রাত 11টা পর্যন্ত আমি, আমার মা আর আমার দূর সম্পর্কের এক কাকি, তার ছেলে মানে আমার কাকাতো ভাই, এক জেঠু, তার স্ত্রী আর আমার সেই জেঠুর মা মানে আমার বাবার কাকিমা, আমরা সবাই গল্প করেছিলাম। আমরা সেই কাকির ঘরে বসে গল্প করছিলাম। আমার সেই জেঠুর 2 ছেলে 2 মেয়েগুলো কলকাতায় পড়াশুনো করতো। আমার জেঠু, যাকে আমরা সবাই লাল জেঠু বলেই ডাকতাম, তো সেই জেঠু আমার সেই ছোট ভাইটিকে খেপাচ্ছিল। ওকে নিয়ে আমাদের মজা করা চলছিল। যখন প্রায় রাত 11টা, তখন সেই জেঠু স্ত্রী অর্থাৎ আমার জেঠি সবাইকে বকা দিয়ে বলল যে, কী রে তোদের, খাওয়া দাওয়া ঘুম কিচ্ছু নেই, যা সবাই নিজেদের ঘরে। আর জেঠুকেও জোর করে বকা দিয়ে নিয়ে গেল। সেই জেঠুর সঙ্গে আমাদের এতটাই ভালো সম্পর্ক ছিল যে জেঠিমা না বকলে হয়তো সারা রাত আড্ডাই চলতো। আর আমার মাও এখন স্কুলে চাকুরিরত, তাই সকালে উঠতে হবে বলে নিজেদের ঘরে চলে গেলাম। পরের দিন মানে সেই 23শে আগস্ট, মঙ্গলবার, বেশ ভালোই কাটলো সব কিছু মিলিয়ে নিজেদের কাজে কর্মে। সেই দিন জেঠু ও তার ছেলে নিজেদের বিজনেসের কাজে নিজেদের গাড়ি নিয়ে সামনে এক জায়গায় যায়। কিন্তু প্রায় দুপুর 3টে নাগাদ হঠাৎ আমার সেই জেঠুর ছেলের এক বন্ধু এসে কাকিকে ডেকে বলে যে, কাকিমা, আপনি কিছু শুনেছেন? তখন মাও যায়। গিয়ে আমরা তাদের মুখে শুনি যে জেঠু আর দাদা যেই গাড়িতে করে কাজে বেরিয়েছিল সেই গাড়িটার ট্রেনের সাথে একটা খুব বীভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে। জেঠু হয়তো আর বেঁচে নেই, দাদার কোনো খবর নেই। শুনে আমাদের সবার পায়ের তলার মাটি সরে যায়, কারণ আমি নিজে সেই জেঠুকে খুব শ্রদ্ধা করতাম, প্রচণ্ড রকম ভালোবাসতাম। আর আমার সেই জেঠু খুব লোক সেবা করতেন। তারপর এই কথাটা আমাদের আশেপাশে চারিদিকে ছড়িয়ে পড়ে। বাবা, কাকা সবাই বাড়ি এসে সেই জায়গায় যায় যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা শুনেছিলাম। সত্যি কথা, তাই একদমই ঠিক, আমার সেই লাল জেঠু আর বেঁচে নেই। আর দাদাও খুব সিরিয়াস কন্ডিশনে ছিল, তার বেঁচে ফেরার চান্স খুব কম ছিল, যদিও দাদা ঠাকুরের দয়াতে বেঁচে গেছিল। ঘটনাটার ঠিক 1 বছর পর মানে 22শে আগস্ট 2012 রাতের বেলা আমি, মা, বাবা, জেঠুর কথাই বলছিলাম। তার পরের দিন সেই 23শে আগস্টে ভোরবেলায় আমি একটা স্বপ্ন দেখি। বলার আগে বলে রাখা ভালো যে আমি, আমাদের বাড়িটা মেন রোডের পাশে, সামনে একটু বাগান মতো ছিল, আর আমাদের বাড়ির পিছনেই একটা নদী আছে যেটার যাওয়ার রাস্তা আমাদের বাড়ির ঠিক পাশ দিয়ে। সেই নদীর ঘাটেই সব মৃত ব্যক্তিদের দাহ কাজ সম্পন্ন করা হয়। আমি দেখি যে আমি দুপুরবেলায় আমি একা বাড়ির সামনে সেই বাগানে ফুল তুলছিলাম। দুপুরবেলায় ফুল কেন তুলছিলাম তা আমি জানি না,
হঠাৎ আমি দেখলাম আমার লাল জেঠু আমাদের বাড়ির মেইন গেটের সামনে এসে ডাকছেন। আমি স্বাভাবিকভাবে তাকে দেখে ভয় পেয়ে যাই, কারণ আমি স্বপ্নতেও জানি যে সেই জেঠু আর আমাদের মধ্যে নেই। ভয় পাওয়াটাই বোধহয় স্বাভাবিক ছিল, এবং অদ্ভুতভাবে তার পরনে সেই কালো পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে মৃত্যুর আগের দিন রাতে এই গল্প করার সময় তার পরনে ছিল। তো আমি একটু ভয় পেয়ে ঘরে ঢুকবো, ঠিক তখন জেঠু আবার ডেকে বললেন যে আমাকে দেখে ভয় পাচ্ছিস? আমি তো তোর লাল জেঠু, মরে গেছি বলে আমাকে দেখে ভয় পাচ্ছিস? তখন আমি একটা মনের টান অনুভব করছিলাম। তখন জেঠু আমাকে আবার জিজ্ঞাসা করলেন, কিরে, আগের দিনটা মনে আছে নাকি ভুলে গেছিস? তখন আমি বললাম যে জেঠু, সব মনে আছে। আজ যে সেই কাল দিন যেদিন তুমি আমাদের ছেড়ে চলে গেছিলে। এই বলে আমি কান্নায় ভেঙে পড়ি। তখন জেঠু আমার মাথায় হাত রেখে বলে যে কাঁদিস না মা, আমি সব সময় তোর ভালো চাই। তাই বলে আজ শুধু তোর সাথে দেখা করব বলেই এই ভর দুপুরবেলায় বাড়ি এলাম, কারণ আমি জানি এই সময় তোর বাবা মা নিজের নিজের কাজের জায়গায় থাকে, তোকে ফাঁকা পাওয়া যাবে এই সময়। তার সাথে উনি আমায় বলেন যে বাবা, আমার ছেলেকে একটু দেখে রাখিস, তোকে বলে গেলাম। আমার ছেলের বিপদ এখনও কাটেনি। এই বলাতে আরও বললেন, জেঠুর ফোনটা নাকি বেজে উঠল এই সময়। সেই তখন নকিয়া কিপ্যাডের ইসকে দি গলি উইচ নো এন্ট্রি গানটার রিংটোন। তোমাদের সবাই হয়তো রিংটোনটার কথা মনে আছে। জেঠুর ফোনে সেই রিংটোনটাই লাগানো ছিল মৃত্যুর দিন অবধি। জেঠুকে আমি জিজ্ঞাসা করলাম, কে ফোন করছে? তখন জেঠু নিজের ফোনের স্ক্রিনটা আমাকে দেখিয়ে বললেন, তোর জেঠি রে, দেখ, এখনও আমাকে ছাড়া থাকতে পারে না। বলে এসেছিলাম যে তোর সাথে দেখা করে এসেছি, তাও ফোন করছে। হয়তো বাড়িতে ডাকছে, এখন তো আমরা নতুন বাড়িতে থাকি। তখন আমি তাকে বললাম, ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো দরকারে হয়তো ফোন করছে। আমি কান্নায় ভেঙে পড়লাম, বললাম জেঠু আবার এসো। জেঠু তখন আমার মাথায় হাত রেখে বলল, নিশ্চয়ই আসবো। আমি মন্ত্রমুগ্ধভাবে জেঠুর চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলাম। সে একটু পিছন ফিরেই আমার দিকে তাকিয়ে হাত নাড়ল। সেই নদীর দিকে যাওয়ার রাস্তাটা ধরে চলে যেতে লাগলেন, যেখানে দাহ করা হয়েছিল। তার চলে যাওয়ার পর হঠাৎ যেন সম্বিত ফিরে পেলাম। জেঠু তো মারা গেছেন, কিন্তু জেঠি মা তো বেঁচে আছেন। তাহলে জেঠিমা জেঠুকে কি করে কল করছেন? আর জেঠু এটাই বা বললেন কেন যে জেঠিমা আর উনি এখন নতুন বাড়িতে চলে এসেছেন? পরে সকালে মা বাবাকে স্বপ্নটার ব্যাপারে বলায় জানতে পারলাম যে আমার মাকেও জেঠু স্বপ্নে দেখা দিয়েছিলেন। মা শুধু দেখেছিলেন যে জেঠু দরজায় কড়া নাড়ছেন, আর মা দরজা খুলতেই জেঠু একটু হেসে বললেন যে বৌমা, আমার ছেলেটাকে একটু সাবধানে থাকতে বলো। এবং অবাক করা বিষয় হলো যে ঠিক 1 বছর পর, অর্থাৎ 2013 সালের 23শে আগস্ট, এই আমি সেম স্বপ্ন দেখলাম, একদম সেম, যেন কেউ আমাকে রেকর্ড চালিয়ে দিল চোখের সামনে। আর মাও তাই দেখল। সেই বছর 2013-র 2 অক্টোবর সকালে মর্মান্তিক ঘটনার শিকার আমার সেই জেঠি আর দাদা, মানে সেই জেঠুর ছেলে। দুজনেই হসপিটালাইজড হয়। দাদা তাও 2বার মর্মান্তিক ঘটনার শিকার হয়েও ঠাকুরের কৃপায় বেঁচে ফেরে, কিন্তু 6 অক্টোবর 2013-তে আমার জেঠিকে আমরা হারিয়ে ফেলি। অদ্ভুতভাবে তারপর থেকে আমি বা মা আর কোনো স্বপ্ন দেখিনি। যদিও সহলে এটা কোনো ভৌতিক ঘটনা নয়, কিন্তু আমি আজও হিসেবটা মেলাতে পারি না। তাহলে কি জেঠু টানা 2 বছর আমার দাদার এই বিপদটার কথাই বলতে চেয়েছিলেন? আর জেঠুর ফোনে জেঠির যে কল আসতো, মানে যেটা স্বপ্নে দেখেছিলাম, সেটা এইটা বলার জন্যই কি যে জেঠি ওনার কাছেই চলে যাচ্ছেন? তাই জন্য কি উনি নদীর দিকে চলে গেছিলেন? তবে কি উনি স্বপ্নে আমাকে এটাও জানাতে চেয়েছিলেন যে জেঠি আর বেশি দিন নেই, তাই জন্য নতুন বাড়ির প্রসঙ্গটা উনি বলেছিলেন? আমি জানি না সহেলিদি এটা কেন হলো, কিন্তু এটুকু বলবো, জেঠুর যাওয়াটা আমি আজও মেনে নিতে পারি না। ওনার যাওয়ায় আমি ভেঙে পড়েছিলাম। আমি অনেক দিন ধরে ভাবছিলাম ঘটনাটা পাঠাবো, কিন্তু আজকে নিজেকে না আর আটকাতে পারলাম না, তাই লিখে ফেললাম।
ভালো লাগলে পড়ে শুনিও অলৌকিকজন পরিবারকে, তাহলে এত দূর থেকে ঘটনা পাঠানোটা আমার সার্থক হবে। পরবর্তীকালে আরও ঘটনা কালেক্ট করে পাঠাবো। আর একটা রিকোয়েস্ট, ঘটনাটা সিলেক্ট হলে আমাকে প্লিজ মেলে জানিয়ে দিও, এপিসোডটা মিস করতে চাই না। এটা আমার নাম্বার। জেঠু আরও একবার স্বপ্নে এসেছিলেন, আমার দাদার ব্যাপারে আরও একটি কিছু কথা প্রকাশ করে গেছিলেন। সেই সেকেন্ড ঘটনাটা হলো আমার জেঠিকে আমরা হারালাম, সেটাই স্বাভাবিক ঘটনা। শুনতে চাইলে যোগাযোগ করেও জানাবো। আচ্ছা, আরও একটি ঘটনা আছে, সেটাও নিয়ে আবার পরে আমাদেরকে পাঠাবেন, মানে আমাদের সঙ্গে শেয়ার করবেন। উনি যেহেতু প্রবাসী বাঙালি, ওনার বাংলায় একটু ভুল ত্রুটি আছে, প্লিজ তোমরা ক্ষমা করে দিও। আর আমি তো জানো তোমরা, যে যা লেখেন আমি কিচ্ছু চেঞ্জ করি না, আমি তেমনভাবে পড়ি, তাহলে সেই ব্যক্তির কি বলবো, মনের ভাবটা পরিষ্কারভাবে প্রকাশ পায়। আমি আমার মতন করে যদি বলি, তাহলে তার এসেন্সটা কোথাও যেন নষ্ট হয়ে যায়। তো কিন্তু ঘটনাটা সত্যি খুব অদ্ভুত। যদি তোমরা বলো এটা কাকতালীয়, কাকতালীয় কী করে হয়? পরপর 2 বছর একই স্বপ্ন দেখেছেন, এবং স্বপ্ন দেখার পর সত্যি সত্যি ওই যে জেঠিমার কল আসতে দেখেছিল ওর স্বপ্নে, যে জেঠিমার আমি নতুন বাড়িতে শিফট করে গেছি। তারপর ছেলের ব্যাপারে বলছিল, এবং উনি ওনার মা যিনি পাঠিয়েছেন, কোকো আর কোকোর মা, দুজনেই একই স্বপ্ন দেখেছেন। দুজনে একই স্বপ্ন দেখে, সেই স্বপ্ন যখন সত্যি হয়, সেটাকে কাকতালীয় বলে উড়িয়ে দেওয়াটা নেহাতি বোকামো হবে। তো স্বপ্ন সত্যি হয়, আর মৃত ব্যক্তি সত্যি স্বপ্নের মাধ্যমেই যোগাযোগ করার চেষ্টা করে। এই ঘটনার মাধ্যমে আরও একবার প্রমাণ হয়ে গেল। বন্ধুরা, তোমরা যারা অলৌকিক জোনে প্রথম থেকে আছো, তাদের আমি আমার ছোটোবেলায় আমরা যে পাড়ায় থাকতাম, সেখানে এক কাকিমার মৃত্যু, তারপর তিনি কিভাবে তার বাড়িতে প্রচণ্ড ভৌতিক উপদ্রব শুরু হয়, অনেকগুলো পর্বে আমি ঘটনাগুলো বলেছিলাম। আর সেটা রিপিট করার প্রয়োজন নেই, সে ঘটনাগুলো তোমরা নিশ্চয়ই এতদিনে শুনে নিয়েছো। কিন্তু সেই ঘটনারই একটা পার্ট হয়তো আমি বলিনি, হয়তো বলছি কেন আমার সবটা মনে নেই। এই যে ঘটনাটা স্বপ্নের, এরকম স্বপ্নের ঘটনাটা উনি যখন মারা যান, আমি একটু ছোট করে বলে দিই যারা নতুন শুনছো। আমি তখন ক্লাস 4-এ পড়তাম যখন আমার পাড়ার সেই কাকিমা মারা গেছিলেন। আর ওনার মেয়ে ক্লাস 2-এ, এবং ওনার ছোট ছেলে, মানে ওনার 2টো সন্তান, একটি মেয়ে একটি ছেলে। ছেলেটি তখন 1.5 বছর বয়স, যদি খুব ভুল না করি 1.5 বছর বয়স, একদম মানে বিছানায় শোয়া বাচ্চা যাকে বলি আমরা। তো বাচ্চাটির মা বলে কি সে জানতে পারেনি, তারা আজকে অনেক বড় হয়ে গেছে, বুঝতেই পারছো। কিন্তু সেই কাকিমাটির মারা যায়, সুইসাইড করে। ওনার বাপের বাড়ির লোকেরা ক্লেম করেন যে উনি খুন হয়েছেন, মানে ওনাকে মেরে আমাদের ওখানে লেভেল ক্রসিংয়ে ফেলে দেওয়া হয়েছে। তো কিছু প্রমাণ হয় না। বছর খানেক ধরে ওনার শাশুড়ি, স্বামী, শ্বশুরমশাই, ননদ, এদেরকে নিয়ে পুলিশ টানা হেচড়া করে। তো এরকম তখন ওই 2টো বাচ্চাকে নিয়ে ওদের কিন্তু খুব প্রবলেম চলছিল। 2টো বাচ্চাকে নিয়ে ওদের খুব সমস্যা হয়েছিল। কখনো এর বাড়ি, কখনো ওর বাড়ি, ওই আত্মীয়, এইভাবে ওরা থাকতো, খুব কষ্টে ছিল। তো এভাবে ওরা অনেক কষ্টে বড় হয়। তারপরে বোধহয় কোনো কিছু প্রমাণ না পেয়ে কেসটা ডিসমিস হয়ে যায়। তারপরে ওই ভদ্রলোক আবার বিয়ে করেন, একবার না 2-2বার বিয়ে করেন। দ্বিতীয়বার যাকে বিয়ে করেন, সে বউটি মানসিক ভারসাম্যহীন ছিল, তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে আবার আরেকজনকে বিয়ে করেন। তো ওনার এরকম বিশাল একটা বিয়ের হিস্ট্রি রয়েছে। কিন্তু এই ওনার 3য়বার বিয়ের পর, এবং তখন মোটামুটি বছর 10 হয়ে গেছে উনি মারা গেছেন, ওনার ঠিক পাশের বাড়ির এক বউয়ের সঙ্গে উনি, ভদ্রমহিলা যখন বেঁচে ছিলেন, প্রচণ্ড মানে ভাব ছিল। পাশাপাশি 2 বাড়ির বউ যেমন হয়, খুব গল্প করা, একসঙ্গে ঠাকুর দেখতে যেত, সব কিছু করতো। তো একমাত্র ওরা তখন নতুন যেহেতু এসছিল পাড়াতে, ওদের বাড়ির সঙ্গে খুব অ্যাটাচ ছিল, ওই বউটার সঙ্গেই গল্প করতো এবং ওকেই নিজের দুঃখের কথা শেয়ার করতো। এবং উনি যখন মারা যান, সেই বউটি বলেছিল যে হ্যাঁ, আমাকে এরকম বলে যে স্বামী শাশুড়ি অত্যাচার করে, ভালো ছিল না, আমাকে একমাত্র বলেছিল। তো এবং বেঁচে থাকতে ইচ্ছা করে না, এগুলোও বলেছিল। তবে সত্যি সত্যি যে এরকম করবে ভাবতে পারিনি, 2টো বাচ্চা আছে যেহেতু। তো যারা মারা যায় এরকম হঠাৎ করেই তো করে।
কিন্তু পরবর্তীকালে ওনার স্বামী যখন তৃতীয় বিয়ে হয়, ওই বউটি প্রচণ্ডভাবে স্বপ্ন দেখতে আরম্ভ করলো, সেই পাশের বাড়ির বউটি, যাকে উনি সব নিজের মনের কথা বলতেন। মৃত্যুর আগের 2-3 দিন আগেও তার সঙ্গে গল্প করেছে। স্বপ্ন দেখতো যে আমার ছেলে মেয়েগুলোকে আমার যে সতীন খুব অত্যাচার করছে। ওনার স্বামী তখন, আমি এই জায়গাটার নাম বলিতে, হাওড়ার শালকিয়াতে চলে গেছিলেন তার নতুন স্ত্রী এবং ছেলে মেয়েদেরকে নিয়ে। তো ভদ্রলোকের মা বাবা ওনার তৃতীয় বিয়েটা একদমই মেনে নেননি, বলেছিলেন তুমি তোমার বাচ্চাদের নিয়েই থাকো, আর বিয়ে করার কোনো প্রয়োজন নেই। যাই হোক, উনি বিয়ে করেছিলেন, ওটা ওনার ব্যক্তিগত বিষয়। তো বাবা মা থাকতেন আমাদের পাড়ার ওই বাড়িটিতে। বয়স হয়ে গেছিলো, পুলিশ কোর্ট কাচারি করে ওরা আরও ভগ্ন অবস্থা ছিল ওদের, মানে আর্থিক দিক থেকে না, মানসিক দিক থেকে। তো স্বপ্ন দেখেছিল যে বারবার এরকম স্বপ্ন আসছিল, 1 দিন 2 দিন 3 দিন। তো অনেকবার আসার পর ভদ্রমহিলা, পাশের বাড়ি ওই ভদ্রমহিলাকে, মানে ভদ্রমহিলার যে শাশুড়ি ছিল, তাকে বলে যে আপনার বৌমার এরকম স্বপ্ন আমি দেখছি, আপনার নাতি নাতনি ভালো নেই, তো আপনার ছেলের সঙ্গে তো আপনারা যোগাযোগ রাখেন না, বাচ্চাগুলোর খবর নিন। তখন ঠাকুমা বলেন যে না না, আমার ছেলে তো আছে, বাবা থাকতে ও সৎমা যেমনই হোক কী আর করবে, ওই তো সিনেমা গল্পে হয় সৎমা অত্যাচার করছে, বাস্তবে কি করবে আর বাচ্চাগুলোকে। আর ওরা তখন মোটামুটি একটু বড় হয়ে গেছে, একদম ছোট্ট না। আর ওর বাবা তো অফিস থেকে সরকারি চাকরি করে তাড়াতাড়ি চলে আসে, বাবা আছে কি করবে, কিছু করবে না বলে ভদ্রমহিলা অতটা গুরুত্ব দেন না। বলে না, একবার কথা হয়েছিল, ভালো আছে, ভালো লাগে না ওদের সঙ্গে যোগাযোগ রাখতে, বাচ্চাগুলো ঠিক আছে, কিন্তু ছেলে আর তার নতুন বউয়ের সঙ্গে যোগাযোগ রাখার আমাদের কোনো প্রবৃত্তি নেই। তারপরে আরও কিছুদিন পর একই স্বপ্ন ভদ্রমহিলা আবার দেখেন। তার বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়, সমস্ত কিছু হয়, কিন্তু স্বপ্ন আসা কিন্তু কমে না। তখন ওই ভদ্রমহিলার স্বামী পাড়ার ক্লাবে গিয়ে, একটু তোমাদের হাসি পেতে পারে হয়তো, ক্লাবে গিয়ে কমপ্লেন করে যে আমার স্ত্রী এরকম স্বপ্ন দেখছেন, ওদেরকে বলছি ওরা কোনো গুরুত্ব দিচ্ছে না, আমার স্ত্রী তো প্রায় খাওয়া দাওয়া উঠে গেছে, সবসময় দুপুরবেলা শুলে ভয় পাচ্ছে, রাত্রিবেলায় ভয় পাচ্ছে, বারবার স্বপ্ন দেখছে। ভদ্রলোক ক্লাবে কমপ্লেন করেন এটা বলে যে উনি তো, ওনার স্ত্রী মারা গেছে, উনি একের পর এক বিয়ে করেই চলছেন, কিন্তু আমার তো স্ত্রী আছে, 2 ছেলে আছে, আমি তো আর বারবার বিয়ে করবো না ওনার মতো, আমার স্ত্রী পাগল হয়ে গেলে তার দায় কে নেবে। বিষয়টা খুব হাস্যকর লাগতে পারে, বাট এটা হয়েছিল, কিন্তু মানে সত্যি ঘটনাটা ঘটেছিল। তারপর পাড়ার লোকেরা বলে এটা স্বপ্ন দেখছে, ইনি কি বলবো, এটা তো কিছু বলার নেই। তাও 2-1 জন যারা একটু খুব পাড়ায় থাকে, সব বিষয়ে থাকে, তারা গিয়ে একটু কথা বললো যে দেখুন না, যদি কিছু করা যায় আপনারা গয়ায় পিণ্ডদান করুন, মানে সেই বাড়িতে গিয়ে বলল আপনার ছেলেকে ডেকে পাঠান, কিছু করুন, পাশের লোকেরা বিরক্ত হচ্ছে, নিশ্চয়ই তারা নাজেহাল হচ্ছে, নাহলে পাড়ায় ক্লাবে এসে কমপ্লেন করবে কেন, বলে স্বপ্ন দেখছে, কমপ্লেন করছে, কি মহা সমস্যা। তারপর সেই বাড়ির বয়স্ক যিনি ভদ্রলোক, মানে শ্বশুরমশাই, তিনি পাড়ার 2 জন লোক আর তার স্ত্রীকে ভয় দেখায় সেই ভদ্রলোকের, মানে স্ত্রীর স্বামী আর কি, সেই লোক যিনি কমপ্লেন করেছিলেন, তারা সবাই মিলে ওই ভদ্রলোকের একদিন রবিবার দেখে, ওই ভদ্রলোক শালকিয়া, হাওড়া শালকিয়ার যে বাড়িতে থাকতো সেখানে যায়। গিয়ে তারা প্রচণ্ড অবাক হয়ে যায়, গিয়ে দেখে বাচ্চা ছেলে মেয়ে দুটো ঘরের মধ্যে রয়েছে, মা বাবা সিনেমা দেখতে না কোথায় বেড়াতে চলে গেছে। বাচ্চা মেয়েটি দরজা খুলে দিল, ওরা গিয়ে বলে তোমরা দুজনে একা এখানে, তো পাশাপাশি লোকেরাও তো কে আছে, তো নন বেঙ্গলি কিছু পরিবার ছিল, বলে হ্যাঁ আমাদেরকে বলে গেছে। তো ওরা বিহারি ভাষায় যতটুকু বোঝালো, ওরা বুঝলো যে ওর মা খুব একটা সৎমা আর কি দেখে না। প্রথমে তো বুঝতে পারেনি, পরে বুঝলাম যে ওর সৎমা, মেয়েটা প্রচুর কাজকর্ম করে, হ্যাঁ স্কুলে একটা পড়াশুনো করে, সবই করে, কিন্তু এই কোনো রকমে আছে। আর ভদ্রলোক স্ত্রীর কথায় ওঠেন বসেন। ভদ্রমহিলা এমনভাবে ইনিয়ে বিনিয়ে বলেন যে তোমার ছেলে এই করেছে, তোমার মেয়ে এই করেছে। আর ভদ্রমহিলা এখন নিজের সন্তান চাইছে, তাই জন্য স্বামীর প্রথম 2 সন্তানকে তার আর ভালো লাগছে না। মেন বিষয়টা হচ্ছে এটাই, তিনিও চাইছেন যে তার শ্বশুর শাশুড়ি তার প্রথম পক্ষের সন্তানকে নিয়ে চলে যাক, আমি নতুন আমাদের সন্তান আসবে, তাকে নিয়ে আমি স্বামীকে নিয়ে থাকবো, এটা হচ্ছে তার মূল উদ্দেশ্য ছিল।
তো পাড়ার লোকেরা দেখলো যে বাচ্চা মেয়েটির মানে মিনিমাম ওজন 10 কেজি কমে গেছে, এতটা দুর্বল। আর ছেলেটাকে তো চোখে দেখা যায় না, বোঝাই যাচ্ছে যে খুবই মানে মানে মারধর না হলেও মানসিক যন্ত্রণা বা কিছু আছে, না হলে এরকম বাচ্চাদের চেহারা হবে কেন, কোনো যত্ন নেই ওভারঅল যেটাকে বলা হয়। তো তাদেরকে নিয়ে চলে আসা হয়, ওরা কিছুদিন ওদের পিসির বাড়ি থাকে এবং বাকি জীবনটা দাদু ঠাকুমাই কিন্তু মানুষ করেছে। যদিও এই ঘটনায় এই বিষয়টা বলার প্রয়োজন নেই, তবু বলে রাখি, এই নভেম্বরে সেই মেয়েটির বিয়ে হয়ে গেছে, যে বাচ্চা মেয়েটির আমি গল্প বলছিলাম, এই নভেম্বরে সেই মেয়েটির বিয়ে হয়েছে। শুনলে তোমরা অবাক হবে, ও সম্প্রদানও বলেছিল আমার বাবা আসুক, এসে সম্প্রদান করুক, আমি চাই না। ওর সেই ভাই আজকে চাকরি পেয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, ভাই দাঁড়িয়ে থেকে সম্প্রদান করেছে। দাদু ঠাকুমা দুজনেই মারা গেছেন, আর নেই। পিসিমশাইরা দাদু ঠাকুমা মারা যাওয়ার পর ওদেরকে যথেষ্ট মানে গার্ড করেছে, ভাই বোন দুটো একাই বেড়ে উঠেছে বলা যেতে পারে। আর ভাইটা এখন পিসির বাড়িতেও থাকে, মাঝে মাঝে বাড়িতে আসে যায়, লোকজন আছে। পরবর্তীকালে হয়তো সেও বিয়ে থা করে সংসার করবে, তবে সে বেশি বয়স না তার। কিন্তু দিদিকে সে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছে, দাঁড়িয়ে থেকে মানে টাকা পয়সা কোনো কিছুর অভাব ওদের ছিল না, কিন্তু মানে বাবার জায়গাটা ভাই নিয়েছে। এবং মেয়েটি বলেছিল বাবা আসুক, আমি চাই না। তার শ্বশুরবাড়িতেও সেটাই বলা ছিল যে বাবা আসুক, আমরা চাই না। তো বাবা নাকি নেমন্তন্ন খেতে তার তৃতীয় স্ত্রী আর তার বাচ্চাকে নিয়ে, বাচ্চা মানে সেও বড় হয়ে গেছে এখন, তাকে নিয়ে নেমন্তন্ন খেতে এসেছিল, কে বিয়ে থেকে চলে গেছে আর কি, বিয়ে টিয়ে দেখে চলে গেছে, কোনো কিছুতে পার্টিসিপেট করেনি এবং ছেলে মেয়ে একদম কোনো যোগাযোগ রাখে না। পাড়ার লোকেরা প্রচণ্ডভাবে, পাশাপাশি লোকেরা ওদের দু ভাই বোনকে আগলে রাখতো। দাদু তো অনেক দিন মারা গেছেন, ঠাকুমাও মারা গেছে রিসেন্ট 3-4 বছর হবে। ওরা বড় হয়ে গেছে, ওদেরকে বড় করেই ওনারা মারা গেছেন। আর পিসিমশাই ওনারা দেখাশোনা করেন, মামার বাড়ির লোকেরাও দেখা, পাড়ার লোকেরা তো কোনো তুলনা হয় না, কারোর জন্য কিছু পড়ে থাকে না। কিন্তু এই স্বপ্নের ব্যাপার বলতে গিয়ে এটা, তারপর যখন ছেলে মেয়েগুলো চলে এসেছিল না বা নিজেদের বাড়িতে, আবার আমাদের ওখানকার লোকাল স্কুলে ভর্তি হলো, দাদু ঠাকুমার কাছে থাকলো, তারপর থেকে কিন্তু ওই ভদ্রমহিলা, পাশের বাড়ি ভদ্রমহিলা আর স্বপ্ন দেখেননি। চলে আসার পর আর স্বপ্ন কোনো গয়া পিণ্ডদান আর কোনো কিচ্ছু করতে হয়নি। মানে ওর মা, যে গর্ভধারিণী মা, তিনি মারা যাবার পরও কোনো না কোনোভাবে চেষ্টা করছিলেন যে আমার বাচ্চাগুলো যাতে মানে ভালোভাবেই নিজের বাড়িতে চলে আসে। তার স্বামীর সঙ্গে সমস্যা ছিল, শ্বশুর শাশুড়ির সঙ্গেও সমস্যা ছিল, না হলে তিনি সুইসাইড করতেন না। কি ছিল আমরা কিন্তু কেউ জানি না, পারিবারিক ব্যাপারগুলো জানা যায় না, কেউ বলছে এই, কেউ বলে তাই। কিন্তু যে কারণেই হোক, এটুকু হয়তো ওনার বিশ্বাস ছিল যে তার শ্বশুর শাশুড়ির কাছে তার ছেলে মেয়ে অনেক নিরাপদ, অন্তত সৎমায়ের কাছে যে অবস্থা, তার থেকে তার নিজের বাড়িতে তারা নিরাপদ এবং ভালোভাবে থাকবে। দাদু ঠাকুমা নাতি নাতনির কোনো অবহেলা করবেন না, এবং তাই কিন্তু তার মায়ের বিশ্বাস একদম ঠিক ছিল। আপ্রাণ ওনারা চেষ্টা করে গেছেন এবং ওদের মুখ চেয়ে ওনারা বেঁচেছিলেন দাদু ঠাকুমা। এই ছিল আজকে আমার দ্বিতীয় ঘটনাটা মানে কোনো রকম ঠিক করে রেখেছিলাম তা না, এই ঘটনা প্রসঙ্গে একটা ঘটনা এসে গেল, এরকম ব্যাপার আর কি। এরপর ঘটনা পাঠিয়েছেন শিলিগুড়ি থেকে রূপা চৌধুরী, বলছেন কেমন আছো সহেলি, তোমাকে জানিয়ে রাখি যে তোমাদের ঘটনা না শুনলে না আমার ঘুম আসে না। ঘটনাতে আসার আগে বলি, আজকে অনেক নিরাশ হয়ে লিখছি না, আশা নিয়ে লিখছি, আশা করি নিরাশ হব না। আচ্ছা, এখন আমার এক ছেলে এক মেয়ে। যখনকার ঘটনা তখন আমি কলেজে পড়ি, শীতকাল, কলেজ থেকে ফিরতে অনেক দেরি হতো বলে যার কাছে টিউশন পড়তাম তিনি অনেক সকালে পড়াতেন। সেই দিন বাবা ঘুমাচ্ছিল, বাবাকে আর ডাকতে ইচ্ছা করছিল না সকালে। মাকে বললাম একাই যাব, এবং সেটাই করলাম। এতটা কুয়াশা যে কিছু দেখতে পাচ্ছিলাম না, শুধু ভাবছিলাম কি করে টিউশন পৌঁছাবো। ভাবতে ভাবতে মোড়ের মাথায় এসে দেখি এক রিক্সা কাকু আমাদের দিকে চেয়ে আছে, যেন আমি তাকে ডেকেছি। ভদ্রলোক আমাকে বললেন, মা এদিকে এসো। আমি অবাক হয়ে যাই, যেন কোন ঘুরে তার কাছে গেলাম। তাকে কিছু বলার আগেই আমাকে রিক্সা থেকে বসেছিলেন উনি, রিক্সা থেকে বললেন এসো, রিক্সায় উঠতে বললেন। রিক্সাতে একা বসলে আমরা সবাই মাঝে জায়গায় বসি, কিন্তু আমি যতই মাঝখানে বসতে যাই ততই যেন একটা কোণে চলে আসছি। কিন্তু এখন আমার আর
ভয় করছিল না। টিউশনের ঠিক সামনে রিক্সা কাকু থামে। আমি তাকে পয়সা দিতে গেলে সে আমাকে বলে, মা তোমার বাবা আমাকে পয়সা দিয়েছে, তুমি আবার কেন? আমার শরীর যেন প্রশ্নের সাগরে ভেসে গেছে। ভয়ে ভয়ে প্রশ্ন করলাম, আমার বাবা? কিন্তু কাকু আমি তো একা এসেছি। তাহলে কে আমার বাবা? কাকু বলল, মা দেখো, এত সকালবেলা আমি কি করব তোমার পাড়ার মোড়ের সামনে যদি কেউ আমাকে বলে, আমি কি করে না বলবো? ঠিক তো, আমি তো তাকে কোথাও যেতে হবে তাও বলিনি। সে তো নিজে থেকেই দিব্যি আমায় নিয়ে চলে এলো। আমি নিজেকে শান্ত করে ভাবি হয়তো লোকটা আমাকে অনেক দিন খেয়াল করেছে, তাই কোনো মতলব নিয়ে এসেছে। আমি প্রমাণ হিসেবে তাকে পয়সাটা দেখাতে বলি, যেটা আমার বাবা দিয়েছে ওনার মতে। কিন্তু তাকে প্রশ্ন করার আগেই কাকুটি পাশের একটা রাস্তা ধরে যেতে লাগে এবং বলেন, বাবা আপনি কে? বাবা দাঁড়ান। আমি তার পিছু নিই না, কারণ লোকটির সামনে কেউ ছিল না। সে একাই কারুর পেছন পেছন যাচ্ছিল। কিছু সময় পরে সে আবার রিক্সাটার সামনে আসে। আসতেই আমি একটা কথা বলি, লোকটি দেখতে কেমন? কাকু বলেন, গেরুয়া বসন, চুল কামানো, ত্রিশূল কাঁধে, একটা সাদা ঝোলা। আর বুঝতে বাকি ছিল না তিনি কি ছিলেন। আমি প্রশ্ন করার আগেই কাকু নিজের পকেট থেকে 3টে পয়সা বের করে আমাকে দেখান। আমি এই পয়সা মন্দিরে দান করে বাড়ি ফিরে যাব। বাবার দর্শনের কথা আর কি বা বলি, এর থেকে দামি আর কি হতে পারে? আমি তাকে বলি, কাকু বাবা তোমাকে আমার কথা বলেছিল, তাহলে তিনি কোথায় চলে গেলেন? কাকুটি আমাকে বলেন, এত সকালে আমার বাড়ির সামনে তিনি এসেছিলেন। বাবা এসে বলল, আমার মেয়ের আজ অনেক বিপদ, তাকে রক্ষা করতে হবে। তারপর আমি আসলাম তোমাকে নিতে। তারপর জানি না কোথায় সে মিলিয়ে গেল। টিউশন, কলেজ, সব জায়গায় অনেক মানুষ অনেক কথা বলেছে। পরে আমার মা পণ্ডিতের কাছে গিয়ে প্রশ্ন করেছিল ব্যাপারটা। পণ্ডিত বলেন, অনেক বড় বিপদ ছিল আপনার মেয়ের, ঈশ্বর নিজেই তাকে রক্ষা করেছেন। অনেক ভালোবাসা থাকলো, প্লিজ রিড করলে খুশি হব। নিশ্চয়ই ঘটনাটা ছোট হলো, একটা ছোট ঘটনা, কিন্তু ঈশ্বরের দর্শনের ঘটনা। একজন রিক্সাওয়ালা কাকু সারাদিন অক্লান্ত পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করেন, তাকে ঈশ্বর দর্শন দিয়েছেন। এর থেকে বড় কথা আর কি হতে পারে? এবং আপনিও অত্যন্ত ভাগ্যবান যে আপনাকে হয়তো খুব বড় বিপদ ছিল, সেটা থেকে বাঁচাতে ঈশ্বর নিজে এসেছিলেন আপনার বাবার ছদ্মবেশে। যতটুকু বুঝলাম এই ঘটনা থেকে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।